বলতে স্পষ্ট দেখার অনভ্যাস, চলছে যেটা চলবে সেটাই, উল্টো গাইলে তৈরি বাস। নষ্ট সময় কষ্ট বলতে স্পষ্ট দেখার অনভ্যাস, চলছে যেটা চলবে সেটাই, উল্টো গাইলে তৈরি বাস। আশায় মরে যাচ্ছে চাষা, বিকয় না তো কোলার ধান, এসব নিয়ে ভাবতে মানা ধর্ম নামক আফিম খান। নমস্কার, ওয়েলকাম টু ফিল্ড গসিপ। এবং আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী রায়ত্রী ভট্টাচার্য। তার আপকামিং সিনেমা আসছে শিরতাহানির পরে, সেই নিয়ে আলোচনা হবে। এবং চাঁদ বলে একটি সিনেমারও শুটিং হয়েছে। তাছাড়া তিনি অনেক কাজ করেছেন, দীর্ঘদিন ধরে নাটক করছেন, সিরিয়ালে কাজ করেছেন, একাধিক সিনেমাতেও কাজ করেছেন। সব কিছু নিয়ে আজকে আমরা তার সঙ্গে কথা বলবো, তার সঙ্গে আড্ডা দেবো। তো ওয়েলকাম টু ফিল্ড গসিপ। এবার ফার্স্টে এটা জিজ্ঞাসা করবো, মানে প্রশ্নে আসার আগে, যে 2020 আমাদের সকলেরই খুব খারাপ গেছে। 2021 আমরা একটু ভালোভাবে স্টার্ট করতে চাইছি। তো তোমার 2021 প্ল্যান কি, আমার কীভাবে শুরু করবে সেটা যদি একটু শেয়ার করো। ফার্স্ট অফ অল আমি বলছি যে 2020 সত্যি মানে খারাপ কেটেছে, ইন দ্য সেন্স একটা মানে ভয়ঙ্কর প্যান্ডেমিকের মধ্যে দিয়ে গেছি আমরা। লকডাউনে ছিলাম ঠিকই, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মানে আমি এখন লকডাউনটা মিস করছি। কারণ সত্যি কথা বলতে কাজ মানে আমার মানে প্রফেশনাল লাইফ শুরু হওয়ার পরে আমি কখনো মানে এতটা সময় বাড়িতে থাকতে পারি মানে সবারই ক্ষেত্রেই হয় যে মানে এতটা সময় এখন মাঝে মাঝে ওইটা মিস করছি এখনো। আর 2021-এ যেটা হচ্ছে যে কাজের থেকেও 2021-টা শুরু হয়েছে মানে 23 জানুয়ারি বিয়ে করেছি আর কি। তো সেটা দিয়ে আপাতত শুরু হয়েছে। আর কাজ তো আমি ফার্স্ট করলাম হচ্ছে 2021-এ প্রথম শুটিং করলাম ছাদ বলে একটা ছবি শুটিং করলাম। আপাতত এখনো চলছে কাজ, ওটা দেখা যাক কি হয়। তো তোমাকে নিউ লাইফের জন্য কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। তো এবার তোমার অভিনয়ের প্রসঙ্গে চলে যাব। তো অভিনয়ে আসা কেন, সেটা নিয়ে যদি একটুখানি আমরা শুরু করি। অভিনয়ে মানে আমি কখনো ছোটবেলা থেকে তো ভেবেছিলাম যে বিশাল অ্যাক্টর হবো বা এরকম ব্যাপারটা কিছু ছিল না। অ্যাকচুয়ালি আমার মানে ভালো লাগতো পেন্টিং করতে, আমি পেন্টিং করতে ভালো লাগতো। আমি দীর্ঘদিন পেন্টিং শিখেওছি এবং একটা সময় ভাবতাম যে পেন্টার হবো আর কি। তো তারপরে যেটা হয় আমাদের বাঙালি মধ্যবিত্ত ফ্যামিলিতে, যে ছেলেমেয়েরা পড়াশোনায় ভালো হলে আবার যদি সায়েন্স নিয়ে পড়ে তাহলে তো জয়েন্টটায় বসতেই হয়। আর আমার বাবা যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, তো সেই হিসেবে আমার উপর একটা হালকা চাপ ছিল যে ডাক্তারটা হলে ভালো হয় আর কি। তো আমার হচ্ছে ছোটোবেলা থেকে হয় না, মানে ফোর্স করে করে একটা মানে ফোর্স বলবো না, এই বাবার মতো ডাক্তার হতে হবে সবারই ক্ষেত্রে একটা ছিল। তো ইন টাইম আমি হোমিওপ্যাথিতে আমাদের তখন কম্বাইন্ড জয়েন্ট হতো, দিলাম এবং চান্স পেয়ে গেলাম। ফলে আমাকে ওটাই পড়াশোনা করতে হয়েছিল। আর ডাক্তারি পড়াটা খুব চাপের পড়া, ফলে আঁকাটা হয়তো উঠে গেল পুরো। তারপরে পড়াশোনা শেষ করার পরে তখন ডিসাইড করলাম যে না, কিছু ক্রিয়েটিভ করতে হবে, মানে দিস ইজ নট মাই কাপ অফ টি। মানে করছি কিন্তু ঠিক মনের শান্তি হচ্ছে না। আমি প্র্যাকটিসও করেছি বেশ কিছুদিন। তো তখন আমি একদিন থিয়েটার দেখতে গেছিলাম একাডেমিতে। এমনি আমার তো বাড়িতে মানে আমাদের থিয়েটারের কোনো সেরকম চর্চা ছিল না বা আমি জানতাম না। আমি ইভেন মানে আজকে বলছি সবার সামনে, মানে আমি একটা বয়স অব্দি গৌতম হালদারকেও জানতাম না, স্থানের সার্ভিসকেও সেটা জানতাম না, মানে চিন্তামই না। কারণ আমি একদম সম্পূর্ণ ছিলাম। কিন্তু ওই থিয়েটার দেখার পরে আমার খুব ইচ্ছা হয় যে স্বামী যদি এরকম করতে পারে আমাকে কি হতো। তো সেই ইচ্ছাটা থেকেই আমি অসীম বসে থিয়েটারে জয়েন করি। এবং তখন আমি জানতাম না আমি একটা করবো না, আমি জয়েন করেছিলাম আমি থিয়েটারটা করবো, মানে কিছু যা কিছু করতে পারি, মানে হয়তো হতে পারে আমি মানে হয়তো আর্টে যেতে পারি, মানে সেট ডিজাইনিং করতে পারি, লাইট করতে পারি, মেকআপ করতে পারি, হ্যাঁ হোয়াটএভার, বাট আমি থিয়েটারটা তো। কিন্তু যেটা হলো ওখানে কাজ করতে যাওয়ার সময় ওখানেও কিছু সিচুয়েশন ক্রিয়েট হলো যার জন্য আমি গান গাইতাম। তো ওখানে একটি ক্যারেক্টার রিকোয়ারমেন্ট হলো যে ভালো গান গাইতে পারে। তো আমাকে যখন বললো তুমি পারবে, আমি বরাবরই খুব সাহস হয়, হ্যাঁ পারবো না কেন, নিশ্চয়ই পারবো। তো সেই প্রথম ওখানে একটি মুখ্য চরিত্রে আমি অভিনয় করলাম। মানে ওখানে দলে ঢোকার পরেই আমি একটি মুখ্য চরিত্রে অভিনয় করলাম একটি নাটকে, এবং ওটা খুব প্রশংসা পেল। তারপর থেকে তো সেটা মানে কবে থেকে, এটা হয়েছে 2012-এ প্রথম থিয়েটার
তারপর সিরিয়াল বা সিনেমার কথা যদি বলি সেটা কবে থেকে স্টার্ট করা হয় সেই জায়গাটা যদি একটু সংক্ষেপে বলুন। হ্যাঁ, সেটা হচ্ছে আমার 2017-এ আমি মিনারো রেপার্টরিতে পড়তাম। 2014-এ আমি মিনারো রেপার্টরি জয়েন করি এবং 2016-এ নভেম্বরে আমি রেপার্টরি ছাড়ি। তারপর আমি এবার ঠিক করেছি এবার ক্যামেরার কাজ করবো। তো তারপর থেকে আমার যা কিছু মানে আমার খুব ছোটো সময়ের মধ্যে করেছি যা করেছি। আচ্ছা, থিয়েটারের কথা যখন বললেন অনেকে যেটা বলেন আর কি যে থিয়েটার হচ্ছে একটা অভিনয় প্রাথমিক শিক্ষা। থিয়েটারে মানে অভিনয় করলে যারা সিনেমা হোক বা সিরিয়াল যারা শুরু করেন তারা আগে থেকে অনেক কিছু শিখে যান। তো তোমারও কি সেটাই মনে হয়? আর তুমি যেহেতু মানে সিরিয়াল করেছো, সিনেমা করে মানে করছো, ওয়েব সিরিজ আসছে, অনেক কিছু কাজ আসছে। এক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে একটা ধারণা আছে যে হ্যাঁ অবভিয়াসলি থিয়েটার করলে সে একটা বিশাল অভিনয় জানে, কিন্তু যারা প্রথম থেকে সিনেমাই করছে বা প্রথম থেকে সিরিয়াল এরকম অনেকেই আছেন যে তারা ভীষণ ভালো অভিনেতা, আমি চিনি তাদের অনেককে। তো ওটা কিন্তু কোনো ফ্যাক্টর না। আমার মনে হয় যেটা যে থিয়েটারের ক্ষেত্রে যেটা সুবিধা আছে যে আমি অনেক প্র্যাকটিস করতে পারি অভিনয়। মানে এখানে যেটা আমাদের রেগুলার রিহার্সাল হয়, তারপরে আর অ্যাক্টিং হচ্ছে যত প্র্যাকটিস করা যায় যে কোনো আর্ট ফর্মই তাই প্র্যাকটিসটা খুব দরকার। তো থিয়েটারে সেই প্র্যাকটিসের জায়গাটা আমি বেশি পাই যেতে। কিন্তু যারা ফিল্ম করে বা যারা শুধুই সিরিয়াল করে ক্যামেরার মাধ্যমটা কিন্তু এক্সপেন্সিভ মাধ্যম, সেখানে কিন্তু বারবার প্র্যাকটিস প্রয়োজনটা নেই। সেখানে ভুল করলে কিন্তু বা খারাপ করলে পরবর্তীকালে তার কাজ হ্যাম্পার করবে। কিন্তু আমি আজকে যদি আমার রিহার্সালটা খারাপ করি বা ভুল করি, আমি কিন্তু পরের রিহার্সালে সেটা রেক্টিফাই করার সুযোগ পাচ্ছি। আমার কাছে শো আছে নিজেকে প্রজেক্ট করার জন্য। তো সেই হিসেবে থিয়েটার আমি বলবো একজন অ্যাক্টরের ক্ষেত্রে হেল্পফুল। বাট এটা আমি বলবো না যে থিয়েটার করলেই সে ভালো অভিনয় করতে পারবে বা অন্য মিডিয়ামে ভালো কাজ করতে পারবে, আদারওয়াইজ পারবে না, এরকমটা নয় আমার মনে হয়। আচ্ছা, একটা জিনিস আমাকে একজন বলেছিলেন যে থিয়েটার এখনকার সময়, তুমি অনেকদিন আগেকার দীর্ঘদিন থিয়েটার করেন, তুমি আমাকে বলেছিলেন যে এখনকার যারা আছে তারা থিয়েটারে যখন মেনলি সিনেমা বা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য থিয়েটার করছে, তারপর সিনেমা বা সিরিয়াল থিয়েটারটা মন দিয়ে করবো সেরকম ভাবনা কারোর থাকে না, মানে কারোর মানে বেশিরভাগই থাকে না। তুমি কি সেটাতে একমত? দেখো, যেটা এখন তো সোসাইটিটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা সবাই ভীষণ মানে কি বলবো বাণিজ্যিক হয়ে গেছে। হ্যাঁ, সবকিছু থিয়েটারটাও একটা বাণিজ্যিক হয়ে গেছে। যিনি বলেছেন আমি জানি না কে বলেছেন, কিন্তু একটা সময় থিয়েটারটা কিন্তু মানুষ শুধু ভালোবেসেই করতে, কিন্তু এখন থিয়েটার কিন্তু একটা পয়সা ছাড়া কেউ করে না। এমনি তো হয়ও না, এমনি হয় না। এক নম্বর হচ্ছে গ্রান্ট পায় সরকার থেকে, একটা টাকা আসে। এবার যেখানেই টাকা আসবে, টাকার প্রসঙ্গ যেখানেই উঠবে সেখানে মানসিকতা চেঞ্জ হয়ে যাবে। আজকে আমি তোমাকে ভালোবেসে তোমার সঙ্গে এখানে একটা আড্ডা দিচ্ছি না একরকম, আর যেই মোমেন্টে তুমি বলবে যে আমাকে টাকা দেবে বা আমাকে তোমাকে টাকা দিয়ে এটা করাতে হবে, তখন কিন্তু তোমার আমার ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। তখন কিন্তু আত্মীয়তাটা থাকবে না। এটা এখন তাই হয়েছে। মানে এখন থিয়েটারের ক্ষেত্রে ভীষণভাবে একটা বাণিজ্যিক ব্যাপার চলে এসেছে এবং থিয়েটার তো তৈরিও হচ্ছে যে কতজন লোক টানা যাবে। কোন থিয়েটার কতদিন আগে এরকমভাবে হোর্ডিং গোটা কলকাতায় ছেড়ে দেবে, থিয়েটারের হোর্ডিং, থিয়েটারের এইভাবে রিভিউ, থিয়েটারের এইভাবে প্রমোশন তো হতো না। তারপর কোন হলে মানে কোথায় মানুষ দেখবেন বা কে আছেন সেই অনুযায়ী লোকে দেখতে যাওয়া। এই ফেস থাকলে বেশি থিয়েটারের লোক আসবে, এরা থাকলে আসে না। আগে তো থিয়েটার দল কেন্দ্রিক ছিল, আমার দলে এরা আছে, এরাই অভিনয় করবে। এখন কিন্তু থিয়েটারে পার্টিকুলার কিছু মুভ হয়ে গেছে। মানে এরা থাকলে আমরা দেখতে যাবো, এরা থাকলে দেখতে যাবো বা পার্টিকুলার ফ্রিল্যান্সার হয়েছে। আমি নিজেই ফ্রিল্যান্স, আমি 4টে দলে কাজ করবো। আগে হলে তো করতে পারতাম না, আমি শুধু আমার দলেই কাজ করতাম। আচ্ছা, এবার সিরিয়াল প্রসঙ্গে সিরিয়ালের জার্নিটা কবে শুরু হলো এবং ফার্স্ট কি কাজ ছিল? সিরিয়াল জার্নিটা বেশ মজার, কারণ আমি কখনো সিরিয়াল করবো ভাবি। আচ্ছা, কারণ আমি নিজে সিরিয়াল দেখতাম না, কিন্তু আমার মা প্রচন্ড সিরিয়াল দেখতো এবং আমি যখন মানে থিয়েটার করতে শুরু করে দীর্ঘদিন থিয়েটার করছি, মা বলছে কি উঠে করিস, তুই কোথাও দেখা যায় না তোকে, কারণ থিয়েটারটা তো খুব মানে কম লোকে দেখে। তো আমি মাকে বোঝাতে পারতাম না। এবার যাই হোক, ইভেন টাইম হঠাৎ করে আমার এক পরিচিত পল্লবীদি বলে একজন আছেন, তো পল্লবীদি আমাকে একদিন ফোন করে বলে যে শোন না, এরকম একটা ক্যারেক্টার আছে, সেমিলিড ক্যারেক্টার, এটা দিয়ে শুরু হবে সিরিয়ালটা, স্টার জলসায় হবে, তো তুই কি করবি? তো আমি একটা কারণে করেছিলাম, কারণ সিরিয়াল আমার ভয় করতে, তার আগে আমি সিরিয়ালে চান্স পেয়েছি, করিনি কারণ ওই একটা বিভৎস শিডিউল, সকাল 8টা থেকে রাত্রিবেলা কখন ঠিক হবে মানে সেই সবে ঠিক নেই। আর তারপর হচ্ছে সারা জীবন ধরে চলবে, আমি আর কোনো থিয়েটার করতে পারবো না, কিছু করতে পারবো না, তো সেই জন্য করিনি। কিন্তু এইখানে হলো দেবী চৌধুরানীতে, দেবী চৌধুরানীর মা। এবার যেহেতু উপন্যাসটা আমার আগে থেকে পড়া ছিল, আমি জানতাম মা মারা
ফিল করে। চরিত্রটাও খুব একটা চ্যালেঞ্জিং, মানে চ্যালেঞ্জিং চরিত্র, প্লাস আমি ডেফিনেটলি জানতাম যে মারা যাবে ক্যারেক্টারটা, মানে এটা তো আমাকে চাইলেও আর রাখতে পারবে না। আমাকে বলেছিল যে তোমাকে 3-4 মাস লাগবে। তো আমি ভাবলাম যে একজন অ্যাক্টর হিসেবে অবভিয়াসলি আমার একটা মিডিয়াম তো ট্রাই করা উচিত, মানে এটাও তো একটা মিডিয়াম, টেলিভিশন। তো 4 মাস যখন ঠিক আছে আমি করে নেব, তো সেই হিসাবে আমি রাজি হয়েছিলাম তখন। তো খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিলাম, এবং যেটা হলো আমি থিয়েটার করে যত না আমাকে মানুষ চিনেছে, আমি সিরিয়াল করাতে অনেক বেশি মানুষ আমাকে চিনেছে এবং আইডেন্টিফাই করেছে। আমার পাড়ার মানুষ কোনোদিন আমাকে জানতো না আমি থিয়েটার করতাম, কিন্তু যখন সিরিয়াল করলাম সবাই ডেকে ডেকে এই তোকে দেখলাম টিভিতে। হ্যাঁ, এই ফিলিংটা খুব ভালো, মানে একজন অ্যাক্টর তো রেকগনাইজ হতে চায়, তো সেই হিসাবে এটা বেশ একটা ভালো এক্সপিরিয়েন্স। আর সিনেমার কথা যদি বলি, চোলাই দিয়ে কি তোমার এটা ফার্স্ট টাইম? ডেবিউ। হ্যাঁ, তো সেইটা যদি একটু বলো, সিনেমার ডেবিউটা। সিরিয়ালটা আমরা শুনলাম। সিনেমার ডেবিউ মানে না, চোলাই ছিল হচ্ছে অরুণ রায় ডিরেকশন। অরুণদা পার্সোনালি আমি অরুণদাকে চিনতাম। অরুণদা আমার নাটক দেখেছিল এবং নাটক দেখার পরে ওনার ভালো লেগেছিল, উনি বলেছিলেন তুই করবি, আমি বললাম ওয়াই নট, কেন করবো না। তো এইভাবেই হয়েছে, মানে আমার বেশিরভাগ কাজে কিন্তু আমার থিয়েটার দেখেই আমাকে ডিরেক্টর অ্যাপ্রোচ করেছে, এটা আমি লাকি। আচ্ছা, একটা জিনিস, থিয়েটার করেছো, সিরিয়াল করেছো, সিনেমা করেছো, ওয়েব সিরিজ করবে, করেছি, আগেও করেছো। তো তোমার কাছে মানে কোনটা সব থেকে ভালো লেগেছে? থিয়েটার, সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ, এত কিছুর মধ্যে? সত্যি কথা বলতে আমি এখনো থিয়েটার করলে সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি, মানে আমার কাছে মনে হয় মঞ্চটা আমার কাছে সব থেকে আনন্দের জায়গা। হ্যাঁ, যেখানে তুমি নিজের মতো করে, কারণ আফটার অল ওটা অ্যাক্ট্রেস মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, ক্যামেরার কাজ মানে কিন্তু ডিরেক্টরস মিডিয়াম। আমি করছি কিন্তু আফটার অল আমি জানি না যে আমাকে কতটা দেখানো হবে বা কী দেখানো হবে। ক্যামেরাটা যখন আছে সামনে, আমি তো জানি না যে আমার ঠিক কতটা দেখতে পাচ্ছে লোক, বা কতটা রাখছে, কতটা রাখবে, আফটার এডিটিং কী থাকবে না থাকবে আমি কিছুই জানি না। কিন্তু যখন আমি স্টেজে, তখন আমি জানি আমাকে পুরোটাই লোকে দিচ্ছে এবং আমি ওই 2 ঘন্টা কিন্তু আমি ওই ক্যারেক্টারটা, এটা একজন অ্যাক্টর হিসেবে আমার স্যাটিসফ্যাকশন। না, কিন্তু যদি বলা হয় যে সিরিয়াল বা সিনেমার মাধ্যমে তো বেশি লোকের কাছে তুমি পৌঁছেছো, যেটা তুমি সিরিয়ালের কথাই যেহেতু বললে, যে সিরিয়ালের মাধ্যমে রেকগনিশনটা বেড়েছে। হ্যাঁ, এবার আমি একটু ফিলোসফিক্যাল কথা বলি। অ্যাজ অ্যান আর্টিস্ট আমার মনে হয় যে আমার ব্যক্তিগত ফিলিং, এটা আমি কার্ডকে জানি না, যে আমাকে 1 কোটি মানুষ চিনল, কিন্তু আমাকে বললো যে ও খুব ঠিক আছে, সোসো অ্যাক্টিং করে, ঠিক আছে খারাপ মানে করে আর কি অ্যাক্টিং, এইরকম বললো। তার থেকে আমাকে 10টা মানুষ চিনলো এবং বললো যে বাহ খুব ভালো কাজ করে, মানে আমার কাছে কিন্তু এটা অনেক বেশি পাওয়া আমার কাছে। আর তার থেকেও বেশি কথা হলো যে আমি কাজটা করে মজা পাচ্ছি কিনা। আমি যদি করে মজা পাই, ওটাই আমার কাছে কিন্তু স্যাটিসফ্যাকশন। আমার কাজটা যদি ভালো না লাগে, তাকে আমাকে মানে 100টা লোক চিনলেও আমার কিছু যায় আসবে না। রাদার আমি একটা কাজ করে মজা পেলাম, তাতে যদি আমাকে 2টো লোকও চিনলো বা দেখলো, সেটা আমার কাছে অনেক বেশি স্যাটিসফ্যাকশন। কারণ মানে আমি বিশ্বাস করি যে ক্রিয়েটিভ মানুষদের কিন্তু ক্রিয়েটিভিটিতেই মজা, ক্রিয়েশনেই মজা। এবার সেই ক্রিয়েশনটা কে দেখলো না, সেটা তো পরের ব্যাপার। তো থিয়েটারের কাজ কি এখনো চলছে? মানে গত বছর তো থিয়েটার অনেক হয়, তারপর আস্তে আস্তে শুরু হয়েছে, এখন জোর কদমে আমাদের শো যেরকম চলছে। আমি এবার সিনেমার প্রসঙ্গে একটু আসি, যে তোমার শ্রীলতা হানির পরে যেটা রিলিজ করছে আর কি সামনে, গত বছর দিনরাত্রি গল্পতে কাজ করেছে, তো সেই জার্নিগুলো একটু সংক্ষেপে বলি। আচ্ছা, দিনরাত্রি গল্পের জার্নিটা আমার খুব মজার ছিল, বিকজ ওই সিনেমাটা জানি না পোস্টারটা সবাই দেখেছে কিনা, মানে খুব দেওয়া হয়েছিল যে মঙ্গল গ্রহে এরকম মানে ফ্লোটিং হয়ে আছে আর কি। লকডাউনের জন্য সেটা সেইভাবে প্রজেক্টটা পাইনি, লকডাউন হয়ে গেল। তো ওটা করতে গিয়ে খুব মজা হয়েছিল, কারণ একটা অন্য ধরনের ক্যারেক্টার ছিল। আমি নাসার সায়েন্টিস্ট হয়েছিলাম এবং আমি মঙ্গল গ্রহে যাচ্ছিলাম, তো সেটা একটা খুব অন্য রকমের ক্যারেক্টার এবং আমি খুব কাজটাও করেছিলাম মজা করে, তো সেটা তো একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। আর শ্রীলতা হানির পরে যেটা আসছে আপকামিং ছবি, এই ছবিটার সাবজেক্টটা খুব ভালো, মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে যে এরকম একটা খুবই নারী কেন্দ্রিক একটা ছবি। এবং আমাদের সোসাইটিতে এখন যেখানে মানে প্রায় প্রত্যেকদিন খবরের কাগজ খুললে আমরা দেখতে পাই যে রেপ বা মেয়েদেরকে হ্যারাস করা হয়, সেইটা কোথাও এগেনস্টে গিয়ে এখানে সেগুলো কথা বলা হয়েছে। এবং এখানে 4টে মেয়ে ক্যারেক্টার আছে এবং এগুলো প্রত্যেকটাই খুবই ইম্পর্টেন্ট। মানে এই ছবিটা খুব ওরকম কাজে হিরোইন এরকম ব্যাপারটা, এটা মল্লিকা সেনগুপ্ত উপন্যাস অবলম্বনে এবং খুবই একটা ভালো কাজ, মানে আশা করা আমি খুব লোক। ছাদে যে শুটিং শুরু হয়েছে তোমার, সেটা নিয়ে
মানে কতটা কি শুটিং এগিয়েছে? ছাদে আমার চরিত্রটা ছিল হচ্ছে পাওয়ালিদির বোন আর কি। আচ্ছা। চিত্রা মিত্রা দুই বোন। তো আমার চরিত্র এটাই ছিল, এইটুকুই বলতে পারবো, এর বেশি এখন কিছু বলা যাবে না। আর ছাদে শুটিং চলছে। পাওয়ালিদির সাথে তো মানে একটু তো কাজ করেছে, তো সেই এক্সপিরিয়েন্স যদি একটু বলতে পারেন। পাওয়ালিদিকে আমার সত্যি কথা বলতে পাওয়ালিদিকে আমার খুব ভালো লাগতো আগে, মানে আমি ভীষণ ফ্যান ছিলাম। প্রথম দিন পাওয়ালিদিকে দেখে আরো টেনশনে হচ্ছে যে সিনিয়র কাজ করবে, এবং আমার সিনগুলো পাওয়ালিদির সাথেই ছিল। তো পাওয়ালিদি দেখলাম ভীষণ মানে সুন্দর করে একটা দিদি দিদি টাইপেরই, মানে একটা ওরকম শান্ত শিষ্ট। তো আমি লাস্টে বললাম যে পাওয়ালিদি তুমি কি এতটাই শান্ত? তো মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, এবং খুব হেল্পফুল ছিল, ভীষণ সাহায্য করেছে, ভালো এক্সপিরিয়েন্স। একটু দলিত হতে পারে নেপোলিজম, চারদিকে নেপোলিজম এত আমরা শুনছি। তো তুমি এক জায়গায় পোস্ট করেছিলে, যেটা আমরা পড়েছিলাম আর কি, সেখানে লেখা ছিল, যেটা লেখা ছিল সেটা আমি বলছি। তুমি লিখেছিলে যে না শুনে কাজ পাওয়া যায় না, কিন্তু কম কাজ পাওয়া যায়। তো অনেকেই হয়তো এরকম পোস্ট করেন আর কি, কিন্তু তার কাজের ক্ষেত্রে এফেক্ট হয়। তো তোমার মনে হয়নি যে এরকম একটা পোস্ট করছি যদি কাজের ক্ষেত্রে সমস্যা হয়? বিষয়টা হচ্ছে যে আমি বললাম না, আমি খুব সাহসী, একটু বেশি দুঃসাহস আছে আমার। 2017 সালে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল মমতা ব্যানার্জিকে মিমিক করার জন্য, সরস্বতী পুজোর মধ্যে। তো তখন আমাকে বলেছিল যে তুই আর বাঁচবি না, এবার তুই শেষ হয়ে যাবে। তো আমি সত্যি ভুল করি, এখন মনে ভাবি যে ওটা ভুল করে ফেলেছিলাম, আমি বলে দিচ্ছি সবাইকে ভুলই করেছিলাম। মানে মজা করে করতে গিয়ে বিষয়টা খুব সিরিয়াস হয়ে গেছিলো, এবং আমাকে রীতিমতো মানে অনেক কিছু শুনতে হয়েছিল সেটাকে বক্সে এসেছিলো। এবং আমি লিটারালি তখন চশমা পরে ঘুরতাম, যাতে কেউ চিনতে না পারে, একটা চশমা পরে। এবং আমি খুব ঠিক করে রেখেছিলাম, যদি আমার বলে যে এই তুমি করেছিলে না, আমি বলবো যে না সবাই আমাকে ওটাই ভাবে ভুল করছে, আমি নই আসলে। তো বিষয়টা হচ্ছে আমার ব্যাপারটা এরকমই, মানে আমি তো পড়ে তো ফেলি, করার পরে তখন পরে মনে হয় যে না করলেই বোধহয় ভালো হতো, কিন্তু কোথাও আমার ভেতরে না একটা কিরকির করে। মানে আমি সত্যি কথা বলতে মানে খুব মানে ভুলভাল জিনিস না আমি টলারেট করতে পারি, এটা আমার হয়। এবার এটা আমি জানি না ঠিক না ভুল, এটা খারাপ, হয়তো ডিপ্লোম্যাটিক্যালি দেখলে হয়তো কাজের জন্য এটা ভালো নয়, কিন্তু আমি যেদিন ওই লেখাটা লিখেছিলাম সেই দিন কিছু এমন ঘটনা ঘটেছিল আমার সাথে, মানে হয়তো আমি সেইটা লিখতে পারিনি, কিন্তু ওইটা বেরিয়ে গেছিলো তার আউটবাস হিসেবে। এবং আমি এটা বিশ্বাস করি যে সোজাভাবেও কাজ পাওয়া যায়, এবং নিজের কাজটা ভালো করে করলেও কাজ পাওয়া যায়। শুধুমাত্র নেপোটিজম বলো বা কি বলবো, মানে নানান কিছু কম্প্রোমাইজের মাধ্যমে বা কিছু মানে ডিলের মাধ্যমে কাজ পাওয়া যায় কি যায় না সেটা বেঁধে রেখে বলছি, যদি নিজের কাজটা ভালো করে করা যায় একটা লেভেল অব্দি কাজ পাওয়া যায়। এটা আমি দেখেছি, আমি জানি। হয়তো হ্যাঁ আমি এখন বলতে পারবো না যে আমি বিশাল কাজ করেছি, আমাকে বিশাল চেনে, সেটা নয়, কিন্তু স্টিল আমি আজ অব্দি যেটুকু কাজ করেছি আমি স্যাটিসফাইড যে হ্যাঁ আমি আমার নিজের মানে অভিনয়ের জন্য করছি, এটা মানে আমার নিজের জন্যই করেছি, তাই আর কিছুর জন্য আমাকে কাজটা করতে হবে। তো এটা আমি তাদের জন্য লিখেছিলাম যারা ভাবে যে মেয়েরা অনেক মেয়ের ধারণা আছে যে শুলে না শুলে কাজ পাওয়া যায় না। আমি যদি লিখেছিলাম না শুলে কাজ পাওয়া যায় না, তা হয়তো ঠিক, কিন্তু মানে কম কাজ পাওয়া যায়, বা যায় নাটা ঠিক নয়, কিন্তু একটু কম কাজ পাওয়া যায়, কিন্তু পাওয়া যায়, এটাও ঠিক। হ্যাঁ মানে ভালো তার ট্যালেন্ট থাকলে অবভিয়াসলি একজন রিজেক্ট করবে আর একজন ঠিক ট্যালেন্ট। এবং আমি বিশ্বাস করি না যে পুরো দুনিয়াটা খুব খারাপ মানুষ ভরে গেছে, মানে সবাই খারাপ, সব কিছু খারাপ। এটা আমাদের খারাপ জিনিসটা আগে চোখে পড়ে, এখন মিডিয়ার জন্য জিনিসগুলো আরো বেশি। এবং শুধু মিডিয়ার কথা বলছি না, এটা কিন্তু সমস্ত যে কোনো কর্মক্ষেত্রে সব ক্ষেত্রেই আমার মিডিয়ার ক্ষেত্রে এটা একটু বেশি হয়, কারণ এটা হাইলাইটেড। অন্য কর্মক্ষেত্রে সামনে আসে। ধরো আমি তোমাকে বলছি, তোমাকে 4টে মানুষ চিনলে তাহলে তোমার ব্যাপারে 4টে মানুষ জানতে ইচ্ছা করবে, তাদের যাদেরকে মানুষ চেনে না তাদের ব্যাপারে জানতে ইচ্ছা করে না। সেটাই। আজকে একটা খুব পপুলার মানুষের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে, সবাই এটাকে নিয়ে ও আচ্ছা ওর এরকম হয়েছে জানিস তো, এটা শুনতে ভালো লাগে, বিকজ মিডিয়ার লোকদের মানুষ চেনে, তাই তাদেরকে নিয়ে আলোচনা করে। অথচ আইটি সেক্টরে কি হচ্ছে সেটা কেউ জানে না, সেটা তাদেরকে সেভাবে চেনে না, সেই জন্য জানে, কিন্তু হচ্ছে সব জায়গায়। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ পর্যায়ে যেরকমটা থাকে র্যাপিড ফায়ার মানে অনেকে এটা ভেবে থাকে কি র্যাপিড ফায়ার মানে খুব গুরুগম্ভীর প্রশ্ন থাকবে, কিন্তু সেরকম কিছুই না, একদম সোজা প্রশ্নই থাকে।
তো চলুন শুরু করেছি আমাদের র্যাপিড ফায়ার। টেন্স হয়ে গেলাম। র্যাপিড ফায়ারের ফার্স্ট কোশ্চেন, নাটক না সিনেমা? মুডি না মুডি? ফুডি। একটু কম কিছু আছে। মাটন বিরিয়ানি না গলদা চিংড়ি? গলদা চিনি। আচ্ছা, অবসরে কি করতে ভালোবাসো? গান করতে। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমার কাছে অভিনয় মানে কি, সেটাকে একটা শব্দে যদি বলতে পারো। প্রেম। এটা আমার প্রথম নাটক মালা চন্দনের একটা গানের অংশ, মানে নাটকেরই অংশ। আমি দেখছি আমার হয়েছিল সেটা একটা বৈষ্ণবীর চরিত্র। সেটা দেখছি। শ্রীকৃষ্ণের ওই অবস্থা দেখে রাধারানী তখন ভীষণ মান করলেন। তখন দুটি বললেন, শোনো শোনো ধ্বনি, এত মান করো না, বহু পুণ্য ফলে কৃষ্ণ মেলে, বহু পুণ্য ফলে কৃষ্ণ মেলে, ও বিনোদিনী, বহু পুণ্য ফলে কৃষ্ণ মেলে, ও বিনোদিনী, মানিনীর মান ভাঙালি ধ্বনি, ও বিনোদিনী, বহু পুণ্য ফলে কৃষ্ণ মেলে, ও বিনোদিনী। তো এতক্ষণ আপনারা ইন্টারভিউটা দেখলেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের মেল করে বা ইনবক্সে মেসেজ করে জানাতে পারবেন। এবং আপনাদের যদি কোনো পছন্দের কোনো অভিনেতা বা অভিনেত্রীদের ইন্টারভিউতে আনতে চান তাহলে আমাদের জানাবেন এবং সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। এবং আগামী দিনে আরও অনেক ইন্টারভিউ আসছে, তার জন্য আমাদের ফিল্ড গসিপে চোখ রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।